আজকে কিন্তু মার্কেট আলটিমেটলি সেই যে কনসোলিডেশন জোনের মধ্যে ঢুকে গেল। তবে আজকে কিন্তু মার্কেটে দারুণ কিছু চাল এসেছে, যা নিয়ে আলোচনা করব। একটু ট্রেডারদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ইনভেস্টারদের জন্যও ইম্পর্টেন্ট, সেটা আমি এই ভিডিওর শেষের দিকে একটু কভার করব। কিন্তু ট্রেডার যারা ট্রেডিং করেন, সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে, ইন্ট্রাডে নিয়ে আমি বেশি কথা বলি না, কিন্তু আজকে একটু ইন্ট্রাডে নিয়ে বলবো, তাদের কিন্তু স্পেশালি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখা উচিত। মন দিয়ে শুনবেন। দেখুন, আগে একটু মার্কেট নিয়ে অ্যানালিসিস করে নিই। 25,082-তে বন্ধ দিয়েছে। একটা সময় 25,000ও ছুঁয়েছিল আজকের বাজার, একটু শর্ট টাইমের জন্য হলেও 25,000 আজকের বাজার ছুঁয়েছিল। তারপর কিন্তু একটু শেষ বেলায় আর একটু উপরে উঠে 25,082 বন্ধ দিয়েছে। মোটামুটি যদি দেখেন, এই যে কনসোলিডেশন বক্স, যে বক্সে প্রায় 1-1.5 মাস ঘোরাফেরা করছিল মার্কেট, সেখানে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে ট্যারিফের ব্যাপার অনেক কিছুই ঘটনা ঘটেছিল, তার মধ্যে কিন্তু বাজার আবার প্রায় চলে এসেছে। প্রায় কেন বলছি, ওই 25,050 বা 25,000 লেভেলটা ভেঙে গেলে কনফার্মড হবে, কিন্তু সেটা যতক্ষণও না হচ্ছে প্রায় ওয়ার্ডটা একটু তাই উচ্চারণ করছি। তাই জন্য গতকাল আমি ভিডিওতে বলেছিলাম, এখন আমি কি করছি, যেহেতু বাজার এখনো একটু অস্থির, বাজার দাঁড়ায়নি। এই যে দাঁড়ায়নি বললাম, এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখতে চাই। কেন স্টার মার্ক এখনই বলবো, একটু শুনুন। বাজার যেহেতু এখনো দাঁড়ায়নি, তাই জন্য কিন্তু আমি সুইং ট্রেডিং বা ওভারনাইট পজিশন থেকে এখন বিরত আছি। ওভারনাইট পজিশনগুলো আমি জিরো করে দিয়েছি। অনেকগুলোর স্টপ লসও হিট হয়েছিল, আমি বলেছিলাম। তার সত্ত্বেও টোটাল এই মাসে 1 লাখ টাকা প্রফিটে ছিল। সেটা আমি আগের ভিডিওতে আমার পিএনএল দেখিয়েছিলাম। আগের ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন, যেখানে আমি পিএনএল শো করে ডিসকাস করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন বা শেষ স্ক্রিনে দিয়ে দেবো, চিন্তা করবেন না। কিন্তু যদি দেখেন, আমি সেখানে বলেছিলাম যে আমি এখন তাই ইন্ট্রাডের উপর ফোকাস করছি, যেহেতু বাজারটা এখনো দাঁড়ায়নি। আজকে যদি দেখেন ইন্ট্রাডের উপর ফোকাসটা যদি কেমন হয় যদি বলেন, আমি আবার একবার রিফ্রেশও করে দিচ্ছি। সেখানে দেখবেন আজকে যদি এখানে পিএনএলটা আপনি দেখেন, যতক্ষণ রিফ্রেশ হচ্ছে, একটু স্লো হচ্ছে, যদি দেখেন পিএনএল ওখানে, তাহলে দেখবেন 12,000 টাকার মতো একটা আপনি দেখতে পারবেন আজকের প্রফিট। আর যদি পজিশন যদি দেখেন, এই যে, আর যদি পজিশন আপনি দেখেন, পজিশন জিরো। গতকালও আমার দেখিয়েছিলাম যে পজিশন সব জিরোই ছিল, আজকেও দেখছেন পজিশন জিরো। তার মানে আজকের ইন্ট্রাডে এই 12,000 টাকা যেটা দেখছেন, সেটা পিওরলি ইন্ট্রাডেতে এসেছে। কেন? গতকালই প্ল্যানটা ছিল, গতকালই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেহেতু মার্কেট এখন একটু দাঁড়াবার পরিস্থিতি দেখাচ্ছে, মানে এখনো দাঁড়ায়নি, বাজার উপর থেকে কনসোলিডেট করছে বা নিচের দিকে নামছে বা শর্ট টার্ম কারেকশন দিচ্ছে, তাই জন্য আমি কিন্তু ওভারনাইট সুইং ট্রেডিং থেকে একটু বিরত থাকছি। ইন্ট্রাডেতে সুযোগ সুবিধা পেলে টুকটাক কিছু করা যায়, কারণ ইন্ট্রাডেতে আপনি মাঝে মাঝে শর্টও করতে পারেন, বা ইন্ট্রাডেতে কিছু কিছু স্টকও মুভ করে। যারা ইন্ট্রাডেতে একটু অপশানে করতে পারেন, তারা অপশানও কাজ করতে পারেন। অবশ্যই ওই নেকেড কলপুট বাই করে নেবেন না, অনেক কিছু ইন্ট্রাডেতেও করা যায়। তাই জন্য ইন্ট্রাডের মধ্যেই আমি নিজেকে আপাতত সীমাবদ্ধ রেখেছি। সেটাই জাস্ট প্রমাণের জন্য এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু না। মানে এই চ্যানেলে আমি যা বলি সেটা আমি নিজেও অ্যাপ্লাই করি, সেটার জন্য এই ব্যাপারটা যদি ভালো লাগে থাকে, প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট সেকশনে বা ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের ফ্রি লিঙ্ক দেওয়া আছে, সেটা জয়েন করে নেবেন। এবং আমার সঞ্জয় টক্স অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, যেটা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন, যেখানে আমি যে কোর্স যদি কোনো নতুন লঞ্চ করি, তার নোটিফিকেশন বা তার নিয়ে যাবতীয় তথ্য কোর্সের ওখানে চলে আসে। আগস্ট সেপ্টেম্বর থেকে নতুন আমার সুইং ট্রেডিংয়ের উপরেও কোর্স লঞ্চ হবে, তারপর অপশনেরও কোর্স প্ল্যান্ড আছে, সেগুলো নিয়েও ওই অ্যাপটা ইনস্টল থাকলে আপনারা ওইখানে তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি, দেখলেন ইন্ট্রাডে। কেন ইন্ট্রাডে করছি? এই জন্যই যে বাজার এখন নিচে যাচ্ছে, দাঁড়ায়নি। এবার স্টার মার্ক একটা দিতে বলেছিলাম, কেন? কারণ আজকে প্রথম একটু দেখিয়েছে যে হলেও হয়তো বাজার এই 25,000 লেভেলে দাঁড়াতে পারে, হলেও হয়তো। কেন ওই স্টার মার্কসটা কেন? কারণ আজকে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু একটু গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে। ডেলি ক্যান্ডেলে যদি মিড ক্যাপ 150 ইন্ডেক্স দেখেন, এতদিন ধরে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল, প্রায় এক সপ্তাহ ধরে রেড ক্যান্ডেল দেখেছি। আজকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই জন্য ওই যে বাজার দাঁড়াচ্ছে কথাটা বললাম। নিফটি যদিও আজকে রেড ক্যান্ডেল,
মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু গ্রিন ক্যান্ডেল প্রথম দেখালো অনেক দিন বাদে। যদি বলেন স্মল ক্যাপ সেখানে একটু স্ট্রং আছে। কেন স্মল ক্যাপ স্ট্রং? কেন স্মল ক্যাপ পড়েওছে অনেক বেশি, লার্জ ক্যাপ বা মিড ক্যাপের তুলনায় স্মল ক্যাপ পড়েও ছিল অনেক বেশি যখন কারেকশন চলছিল, তাই জন্য এখন বাড়ার সময়ও বেশি বাড়বে, এটা তো স্বাভাবিক নিয়ম, আপনারা জানেন। তাই জন্য এখানেও যে 2-3 দিন ধরে একটু নিচের দিকে যাচ্ছিল, আজকে কিন্তু তার একটা গ্রিন ক্যান্ডেল দেখা দিয়েছে। এবার যদি নিফটিও দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমি টুকটাক করে ওই সুইং ট্রেডিং, ওভারনাইট পজিশন এই রাখার দিকে যাব। এটা ওপেনলি বললাম। অনেক স্টকই ভালো ভালো কেনার জায়গায় বা নিজেদের সাপোর্ট জোনে চলে এসেছে। আপনারা যে স্টকগুলো দেখেন সেইগুলোর, আমি কিছু বিশেষ স্টকের নাম বললাম না, আপনারা জানেন ডিফেন্স সেক্টরের স্টক, ঠিক আছে। তারপর মার্কেট মেকার যারা, যেমন মার্কেট পার্টিসিপেট যারা স্টক, যেমন আপনার সিডিএসএল আছে, বিএসি আছে, কেফিনটেক আছে, ডিফেন্সের মধ্যে আপনার বিইএল আছে, আরও অনেক স্টক আছে। এইগুলোর নাম জাস্ট বলছি অ্যাজ আ উদাহরণস্বরূপ, কোনো রকম রেকমেন্ডেশন বা এইগুলোতে আমি নিজে যে বাই করছি তা নয়, একদমই কিছু বলতে চাইছি না। আপনারা নিজেরা দেখে চার্ট বুঝে ডিসিশন নেবেন, অবশ্যই স্টপ লস রেখে কাজ করবেন। আমি ওয়েট করছি বাজার যদি দাঁড়ায় তাহলে আমি এই ইন্ট্রাডে মোড থেকে বেরিয়ে গিয়ে আবার একটু ওই সুইং ট্রেডিং, যেগুলো একটু কি বলে ওভারনাইট পজিশন রাখার, তাতে আবার চেঞ্জ করে নেব। এটা মানে ট্রেডারদের এরকম কি বলে সাবলীল ব্যাপার বা ফ্লেক্সিবল যাকে বলে ইংলিশে, সেটা একটু হওয়া দরকার মার্কেট কন্ডিশন অনুযায়ী। তবে আজকে প্রথম দেখিয়েছে অ্যাটলিস্ট মিড ক্যাপ সেকশন যে একটু ইন্ডেক্স লেভেলে দাঁড়াচ্ছে। যাই হোক, আমি একটু একটা দুটো ইন্ডেক্স নিয়ে কথা বলবো। তার মধ্যে নিফটি ডিফেন্স ইন্ডেক্স, যেহেতু আপনাদের অনেক ভালো জিনিস ভালো লাগে, তাই জন্য যদি দেখেন এইখান থেকে নিফটি ডিফেন্স ইন্ডেক্স বেড়েছিল, তারপর এত দূর গিয়ে একটু নিচে এসেছিল, তারপর আবার ব্রেকআউট দিয়েছিল। যখন এই ব্রেকআউটটা দিল, তাহলে এই যে লেভেলটা যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন সাপোর্ট হিসাবে কাজ করে অ্যাজ পার টেকনিক্যাল। তো সেখানেই বাজার মানে ডিফেন্স ইন্ডেক্সটা দাঁড়িয়ে আছে। তাই জন্যই বলছি এই লেভেলটা ক্রিটিক্যাল। এবার দেখুন, সাপোর্টে দাঁড়ালেই যে সেই সাপোর্টটা ও মানবে তা কিন্তু নয়, আমাদের দেখতে হবে যে সাপোর্টটাকে কি মানছে, মানে সাপোর্ট থেকে কি একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে বা বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, বা আমি যদি দেখি হ্যাঁ বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, তখন আমি ডিফেন্স ইটিএফ বা ডিফেন্স ইন্ডেক্স বা ডিফেন্স ইন্ডেক্সের মধ্যে থাকা ভালো স্টক, ভালো এখানে কোট অ্যান্ড কোট ভালো স্টক, সেই দিকে একটু নজর দেব। আর ওভারঅল মার্কেটটাও যদি ঠিক থাকে তখনই আমি সুইং ট্রেডিংয়ে যাব, না হলে ইন্ট্রাডে যখন যেমন সুবিধা হয় তেমন করলাম। দেখুন, ইন্ট্রাডে মানেও এই নয় যে প্রতিদিন আমাকে ইন্ট্রাডে করতে হবে, তাই না? যেদিন ইন্ট্রাডের সুযোগ থাকবে সেদিন করব, যেদিন সুযোগ নেই সেদিন মার্কেটের সামনে বসে থাকলেও, অ্যাকাউন্টে টাকা থাকলেও ট্রেড করব না। এই সংযমটা আসতে হবে। কেন বলি, ছোট্ট করে একটু বলে নিই, তারপর ইনভেস্টার এবং ট্রেডারদের মেন্টালিটিতে একটু আসবো। যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন প্লিজ, আপনাদের মোটিভেশন আমার খুব দরকার। কারণ ওপেনলি পিএনএল এরভাবে শো করে রিয়েল ট্রেডার হিসেবে ভিডিও করে আপনাদের হয়তো অনেকে বলে না, তো সেই জিনিসগুলোর জন্য একটু মোটিভেশন আমারও দরকার। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে একজন প্রশ্ন করেছিলেন, দাদা আপনার স্ট্র্যাটেজি মেনে কি আমিও তাহলে এরকম প্রফিট করতে পারবো? তার উত্তরে আমি বলেছিলাম, দেখো ভাই, আমি এই প্রফিটটা মানে শুরু করেছি আর প্রফিটে হতে চলেছে তা নয়। আমার মার্কেটের জার্নি প্রায় 18 বছরের। প্রথম 2-3 বছর 4 বছর আমিও লস মেকিং ট্রেডার ছিলাম, তার থেকে আস্তে আস্তে শিখেছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি ওপেনলি পিএনএলও শেয়ার করি। তো এই ব্যাপারটা একটা জার্নির ব্যাপার। এর মধ্যে শুধু চার্ট দেখাটা, টেকনিক্যালটা একটা অংশ যেটা তোমাকে আয়ত্ত করতে হবে, কিন্তু তার সাথে সাথে আরও যে আয়ত্ত করতে হবে, যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে বেশি জোর দিই, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং মেন্টালিটি। মানে তোমার হাতে ধরো 20 লাখ টাকা আছে, ট্রেডিং অ্যাকাউন্টে পড়ে আছে, কিন্তু মার্কেট দেখছো, মার্কেটে 9টা থেকে বসেও আছো, কিন্তু ট্রেডিং সেট আপ অনুযায়ী আসেনি বলে তুমি ট্রেড সেদিনকে পুরো করলেই না। এই সংযমটা কি আছে? অ্যাকাউন্টে এদিকে টাকা পড়ে আছে, এই সংযমটা যদি থাকে তাহলে তুমি আস্তে আস্তে ট্রেডার হচ্ছ। না হলে যদি হয় হাতে টাকা থাকলেই সেট আপ না হলেও, না বুঝেও, মার্কেট না বুঝলেও আমাকে আজকে ঢুকতেই হবে, এই যদি মেন্টালিটি থাকে তাহলে এখনো সময় বাকি আছে। সুতরাং শুধুমাত্র টেকনিক্যাল জানলেই হবে না, শুধুমাত্র অন্যান্য ব্যাপার জানলেও হবে না,
স্টপ লস জানলেই হবে না, ব্যাপারটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং মেন্টালিটি। তাই জন্য আমি যখন কোনো কোর্স করাই তার প্রথম দিন থেকেই আমি ওই রিস্ক ম্যানেজমেন্ট আর ট্রেডিং সাইকোলজিটা বারবার বলতে থাকি। কারণ দেখুন, ট্রেডিং সাইকোলজিটা আপনারই, কিন্তু আমি যে নিজে ট্রেডিং সাইকোলজিটার উপর একটু মানে ঠেকে ঠেকে শিখেছে, তার এক্সপিরিয়েন্সটা যত আপনাদের সাথে শেয়ার করবো, আস্তে আস্তে শুনতে শুনতেও তো হয় না যে লাইক মাইন্ডেড পিপলের সাথে থাকতে থাকতে যেমন আপনাদের মানসিকতাও আস্তে আস্তে তৈরি হয়, তেমনই একটা মানসিকতা কিন্তু ক্লাসের রুমে তৈরি হয় বা আমাদের এই ইউটিউব কমিউনিটির মধ্যেও তৈরি হয় বলে আশা করি। আচ্ছা, এবার সিএনএক্স আইটি ইন্ডেক্স নিয়ে কথা বলবো। সরি, ক্ষমা করবেন। আইটি ইন্ডেক্স নিয়ে বলার আগে একটা ছোট্ট কথা বলি। আপনার গত ভিডিওতে প্রচুর লোকের কমেন্ট পেয়েছি যে ওই জেন স্ট্রিটের যে ফাইনের ব্যাপারটা হয়েছিল, এবং আপনারা জানেন হয়তো জেন স্ট্রিট ওপেনলি 4,800 কোটি টাকা ফাইন ভরে দিয়েছে, 4,800 না 4,500 এরকম কোটি টাকা ফাইন ভরে দিয়েছে। ভাবুন, এফআইআই যাকে বলল যে ফাইন দাও, কিছুদিনের মধ্যে সেই ফাইন দিয়েও দিল, কোর্টে কেস করলো না, এরকম খুব রেয়ার হয়। তার মানে জেন স্ট্রিট জানে যে সে ধান্দলি করেছে, এবং ধান্দলির পরিমাণ এর থেকে অনেকটাই বেশি। যেখানে 4,800 কোটি চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম, তার মানে কি? তার মানে আমি আরও বেশি চুরি করেছি। তখনই মনে হলো না, তার একটা অংশই চেয়েছে, বাবা ফাইন দিয়ে বেঁচে যাও, নাহলে তো কোর্টে কেস করে। এফআইআইরা কি করে, বড় বড় কোম্পানিগুলো কি করে, ওই যে ট্যাক্স চাইলে বা পেনাল্টি চাইলেই কি আরামসে দিয়ে দেয়? সে যদি ঠিক থাকতো তাহলে তো কোর্টে কেস করতো যে না না, আমাকে ভুলভাবে বলা হয়েছে, এবং সে আরামসে দিয়ে দিল। তার মানে কি? তার মানে এই যে এর থেকেও আরও বড় কিছু ঘোটালা হয়েছে। ঠিক আছে, সেই ফাইন দিয়েছে, এবার তাকে আবার গ্রান্ট করে দেয় কিনা বাজারে ট্রেড করতে, যেখানে ওরা অ্যাপিল করেছে যে আমাকে আবার ট্রেড করতে দেওয়া হোক। সেবির আমার মনে হয় না যে আবার গ্রান্ট করা উচিত কিনা। আপনাদের কি মত একটু জানাবেন। তবে আপনাদের মত একটা জায়গায় চাইবো, যে এই যে 4,800 কোটি টাকাটা এলো ফাইন হিসাবে, এটা তো একটা মানে এটা কার পকেটে যাওয়া উচিত? এটা তো গভর্নমেন্টের পাওয়ার বা মানে রেগুলেটরের পাওয়া উচিত নয়, তাই না? এটা তো, বা রেগুলেটর তো নিজে থেকে এটা ধরেও নি, ধরেছে তো অন্য একজন থার্ড পার্টি লোক। তো এই টাকাটা কি এই ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে? ওই 21 দিনের মতো সেবি বলেছে যে 21 দিনের এই ফাইনটা হয়েছে, 21 দিনের জন্য এই প্রফিটটা ওরা বাজেভাবে করেছে, তাই জন্য এইটা। তাহলে ওই 21 দিন যারা এফএনও ট্রেড করেছে তাদের মধ্যে কি এই অ্যামাউন্টটা সমপরিমাণে ভাগ করে দেওয়া হবে, বা একটা ক্যাপ বেঁধে দিয়ে যে এই 21 দিনের মধ্যে যারা 50,000 টাকার বেশি লস করেছো বা যারা 1 লাখের বেশি লস করেছো তাদেরকে কি সমানভাবে ভাগ করে দিয়ে আমি কম্পেনসেট করব, এরকম কি কিছু করা হবে? নাকি পুরো টাকাটাই, আপনাদের কি মত, রেগুলেটর বা এনএসসি বিএসসি এক্সচেঞ্জ এদের পকেটে যাওয়া উচিত? এদের পকেটে কি যাওয়া উচিত, নাকি ভাগ করে দেওয়া উচিত? যারা সত্যিকারের মানে এটা পাওয়ার যোগ্য, যাদের পকেট থেকে এই টাকাটা বেরিয়েছে তাদের পকেটে আসা উচিত কিনা, যারা লস মেকিং করেছে। তো এইটা কিন্তু একটু ভেবে দেখার দরকার আছে। আপনার মতামতটা প্লিজ আবার একটু লিখবেন, কারণ ফাইনটা কিন্তু ওরা জেন স্ট্রিট দিতে সম্মত হয়েছে এবং দিয়েও দিয়েছে, যা লেটেস্ট খবর এসেছে। এবার আসি আইটি সেক্টরে। আইটি সেক্টরে জানেন টিসিএস এর রেজাল্টটা নিয়ে আমার বলার ছিল, মাঝখানে কিছুদিন ভিডিও আনিনি বলে। টিসিএস এর রেজাল্ট যদি বলেন, রেজাল্ট খুব একটা খারাপ নয়, কিন্তু বাজেভাবে কেন রিয়্যাক্ট করেছে ম্যানেজমেন্ট যে ওদের যে ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট যে দেয় বা আউটলুক যেটা দেয় সেটা ঠিক মতো দিতে পারেনি, তাই স্ট্রিটের মনে হয়েছে যে একটু খটোমটো। এবার দেখুন, ফরওয়ার্ড লুকিং বা আউটলুক ফিউচারে দিতে পারেনি কেন সেটা বুঝতে হবে। টিসিএস এর যারা যারা কাস্টমার, বেশিরভাগ বিদেশের কাস্টমার, তাদের কাছে কিন্তু কি হবে 1 মাস বাদে, 2 মাস বাদে, 3 মাস বাদে, সেই সব ক্লায়েন্টের ক্লিয়ারিটি নেই। কারণ ট্রাম্পের ট্যারিফের চক্করে কোন দেশের উপর বা কোন বিজনেসের উপর কত % ট্যাক্স চাপাবে, কি ট্যারিফ হবে, সেটা নিয়ে কিন্তু টিসিএস এর যারা ক্লায়েন্ট তারাও উদ্বেলিত। তাদের কাছেই কোনো একটা নাম্বার নেই। কারণ আমি তো ইউএস এর রেজাল্টও ফলো করি। ইউএস এর যে বিভিন্ন কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করছে, তারা আউটলুক এই কোয়ার্টারে দেওয়াই বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। তারা দিতে পারছে না, তারা ওপেনলি বলছে যে ট্যারিফগুলো হয়ে যাক তারপর আমরা দিতে পারবো, এখন আমরা দিতে পারছি না। তাহলে তার কোনো কারোর যদি ক্লায়েন্টই একটা ভবিষ্যৎবাণী না দিতে পারে, তাহলে তার ভেন্ডার হয়ে আপনি কি করে দিতে পারবেন? তাই জন্যই টিসিএস দিতে পারছে না। এটা টিসিএস এর দোষ নয়। অনেকে ভাববেন ও ম্যানেজমেন্ট আউটলুক ঠিক মতো দিতে পারছে না তাই জন্য স্টক নিচে কারেক্ট করেছে। এটা মশাই তার কোনো মানে ড্রব্যাক নয়, কারণ তার ক্লায়েন্টরাও ভাবছে যে ট্রাম্প ঘুম থেকে উঠে কি ভাবে আর কি স্বপ্নে দেখবেন আর কি ট্যারিফ লাগাবেন, সেটা নিয়ে সবাই চিন্তিত হয়ে আছে। সুতরাং টিসিএস, ইনফোসিস যাদের পোর্টফোলিওতে আছে,
কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কিন্তু আমার মনে হয় কোম্পানি হিসাবে এরা এখনও ভালো আছে, এরা এখনও খারাপ কোম্পানি হয়ে যায়নি। যাই হোক, এটা আইটি সেক্টর নিয়ে বলার ছিল। আর মোটামুটি এবার একটু ইনভেস্টরের মেন্টালিটিতে আসি। দেখুন, ইনভেস্টরের মেন্টালিটি হিসাবে নিফটি যাই করুক না কেন, এই যে এই মধ্যে কনসলিডেশন করছে, আমি আবার বলছি, কনসলিডেশন ফেজ ইজ দ্য বেস্ট ফেজ ফর অ্যাকুমুলেশন। যাদের লং টার্ম গোল আছে, যাদের 1 বছরের গোল আছে তাদের নিয়ে কথা হচ্ছে না, সেটা তো ইনভেস্টমেন্ট ঠিক নয়। যাদের লং টার্মের গোল আছে, 8 বছর, 10 বছর, 15 বছর, নিজের রিটায়ারমেন্ট, নিজের ছেলেমেয়ের পড়াশোনা, এসব নিয়ে লং টার্মের যে গোলগুলো নিয়ে ভাবছেন, তখন যখন মার্কেট মানে কনসলিডেট করে, সেটাই কিন্তু অ্যাকুমুলেশনের সময়। নিচে এলে তো অ্যাকুমুলেট করবেন, আবার একই জায়গায় যখন দাঁড়িয়ে আছে তখনও অ্যাকুমুলেট করলেন আস্তে আস্তে, যেমন যেমন সামর্থ্য, তাই না? যার 2000 5000 করে, যার যেমন সামর্থ্য একটু অ্যাকুমুলেট করুন, যেমন যেমন হয়। মিউচুয়াল ফান্ডে থাকুন, ভালো ভালো ইউনিট, ভালো ভালো ফান্ডের একটু জোগাড় করুন। ভালো যারা স্টকে, যেই স্টকগুলোকে আপনি বুঝে রেখেছেন, সেই পোর্টফোলিও, ধরুন একটা 20টা স্টকের একটা পোর্টফোলিও আপনার আছে, সেই স্টকগুলোতে মাঝে মাঝে একটু করে অ্যাড করছেন, সেটা তাহলে ঠিক আছে। টোটাল অ্যালোকেশনের উপর নজর রেখে তাহলে ঠিক আছে, সেই কাজগুলো করুন। এটাই আমি বলছি যে এই মার্কেটের কনসলিডেশন ফেজটাকে কাজে লাগান। তারপর যখন আবার বাড়বে তখন হাহুতাশ করবেন না। মনে করে দেখুন এই ফেজে যখন এই ফেজে উঠছিল, আপনাদের চোখের ভালো হওয়ার জন্যে আমি এইখানে রাখি, মনে করুন যখন এরকম বাড়ছিল, তখনও তো আমি ভিডিও বানিয়েছি। তখন যখন ভিডিও বানাচ্ছিলাম তখন অনেকে আমার ভিডিওর কমেন্টে নিচে লিখেছিল, দাদা আবার কি 25,000 পাবো, কারণ তখন 25,500তে চলছিল, বা আবার কি 24,500 পাবো। তাদের জন্য এই যে অ্যান্সার, 25,000-এ তো এসেছে। 24,500 আর 25,000-এর মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই, এসেছে তো, তাহলে কাজে লাগাও। ব্যাপারটা এইভাবে, যখন যখন মার্কেট উপরের দিকে ওঠে তখন আমাদের মনে হয় গেল রব, আর হয়তো নিচে আসবে না, এই বাবা মিস করে গেলাম। আবার যখন নিচে আসে তখন আমাদের ভয় লাগে, হয়তো আরও একটু ওয়েট করি, আরও নিচে আসবে। হ্যাঁ, আরও আসবে, তাই জন্যই তো একবারে টাকা লাগাবো না। যাদের লং টার্ম ইনভেস্টার, ধরুন আমি ডাইরেক্ট পয়সা, যদি আমার কাছে 1 লাখ টাকা থাকে, আমি এখন হয়তো 30% লাগাবো, আরেকটু ওয়েট করবো, আস্তে আস্তে লাগাবো না পয়সা, পুরো টাকা একবারেও লাগাবার দরকার নেই। আর যদি একটু 500 পয়েন্ট উপরেও নিই, ভয় কখন হয়, নিচে নিলে তো ঠিক আছে, যদি একটু উপরে হয়ে যায়, যদি 500 পয়েন্ট উপরেও কোনো একটা ইনস্টলমেন্টে নিয়ে থাকি, অসুবিধা তো নেই। আমার তো মশাই লং টার্মের গোল 10 বছরে তো মার্কেট 25,000-এ থাকবে না, আশা করা যায়, ভারতের ইকোনমির গ্রোথ যদি থাকে। তো এই জন্যই বলছি, এইভাবে ভেবে কাজ করুন। মার্কেট ইজ ওকে, এখনও খারাপ হয়নি, তবে কনসলিডেশন জোনের মধ্যে ঢুকেছে। যারা সুইং ট্রেডিং করেন তাদেরকে আমি বললাম একটু ইন্ট্রাডেতে, এখন আমি মোডে চলে গেছি, আবার সুইং ট্রেডিং মোডে যাব যখন নিফটি একটু দাঁড়িয়ে যাবে। মিড ক্যাপ স্মল ক্যাপ একটু দাঁড়াবার আভাস দিচ্ছে, যদিও একদিন হয়েছে, কিন্তু মোটামুটি গুড সাইন। এফআইআইদের সেলিংটা এখনও হচ্ছে, যদিও গতকালের তুলনায় আজকে একটু কম হয়েছে, কিন্তু চলছে, তাও দেখা যাক কি হয়। চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আবার বলছি, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার স্ক্রিনে চলে আসবে ডিটেলড আমার পিএনএল এর ভিডিও, যেটা গতকাল আমি রিলিজ করেছি, যেখানে মে, জুন, জুলাই এই 3 মাসের পিএনএল নিয়ে আমি ডিটেলস একটু আলোচনা করেছি, সেটা একটু দেখে নেবেন, জাস্ট ফর মোটিভেশন পারপাস। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।